Hello, dear learners. I hope you are well by the grace of Almighty, and I hope you're staying in your home safe and sound. And this is your Bishop Roy sir, and I'm going to take English second paper class. Please stay connected throughout the class. Dear learners, please have the introduction of the class. The class is meant to be for class 8, class 9, and class 10. Please stay connected throughout the class. Dear students, before starting the class, let's see some pictures. Picture 1, picture 2, picture 3, picture 4. In all those pictures, what can you see? What do the images indicate? ছবিগুলোতে তোমরা কি দেখতে পাচ্ছ? ছবিগুলোতে দেখতে পাচ্ছ যে বিশেষ কিছু নিয়ম বা বিশেষ কিছু কায়দা বা বিশেষ কিছু কানুন বা বিশেষ কিছু আইন রয়েছে। তো এই আইন বা কায়দা বা কানুন বা ল এর মাধ্যমে আমরা আমাদের চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা কানেক্টেড থাকবে পরবর্তী স্লাইডের জন্য। পূর্ববর্তী স্লাইডে আমরা রুলস বা ল দেখে এসেছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা আজকের টপিকটি তোমাদের সামনে উন্মোচন করতে যাচ্ছি এবং ঘোষণা করতে যাচ্ছি। আজকের টপিক হলো Today's topic is on rules of passage narration. আমি তোমাদের পাঠ ঘোষণা করেছি রুলস অফ প্যাসেজ নারেশন। রুলস অফ প্যাসেজ নারেশন এই পাঠটি থেকে আমরা যে লার্নিং আউটকাম বা শিখন ফল পাবো সেটা আমরা একটু জেনে নেই। After we have studied this topic, we will be able to know the various rules of passage narration. বিভিন্ন রকম প্যাসেজ নারেশন রুলস জানতে পারবো। Add the sentences in a contextual form. বিভিন্ন প্রসঙ্গ থেকে আমরা প্যাসেজ নারেশনের সেন্টেন্সগুলোকে কানেক্ট করতে পারবো এবং সেগুলো ট্রান্সফর্ম করতে পারবো বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবো। এবং 3 নম্বর শিখন ফলটি হলো চেঞ্জ ডিরেক্ট টু ইনডিরেক্ট অফ এ প্যাসেজ। একটা প্যাসেজ থেকে কি করে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যেতে হয় তার কিছু এক্সাম্পলস বা নমুনা আমরা জানতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো নিয়মগুলো দেখে নেওয়া যাক এবং ভালো করে বুঝে নেওয়া যাক। আমি তোমাদের জন্য প্রতিটি স্লাইডে 1 থেকে 19টি রুলস আলোচনা করেছি। আশা করি রুলসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে, বুঝবে এবং সেগুলো বাড়িতে বেশি বেশি করে চর্চা করার চেষ্টা করবে। সো লেটস স্টার্ট। প্রথমেই হলো রুল 1। রুল 1টি আমরা একটু ভালো করে পড়ে নেই। প্রথমত পুরো প্যাসেজটি পড়ে কে স্পিকার এবং কে অডিয়েন্স বা লিসেনার তা চিহ্নিত করতে হবে। তারপর তাদের উক্তিগুলোর মুড বা সেন্টেন্স বা ক্রিয়ার ধরন চিহ্নিত করতে হবে। এক্সাম্পলস যদি আমরা দেখে নিই তাহলে আমরা দেখতে পারবো যে উইল ইউ বাই ইয়োর হেয়ার আস্কড আখি, আই বাই হেয়ার সেড তৌরি। উপরের স্পিকার এবং লিসেনার, উপরের বক্তব্য দুটোর স্পিকার এবং লিসেনার হলো আখি এবং তৌরি। যদি এটাকে ইনডাইরেক্ট করি তাহলে আমরা দেখতে পাই যে আখি আস্কড তৌরি ইফ শি উড বাই হার হেয়ার, তৌরি রিপ্লাইড দ্যাট শি বট হেয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্যাসেজ ন্যারেশন সবসময় সেন্টেন্স ন্যারেশন বা ডিটাচড সেন্টেন্স ন্যারেশন থেকে সবসময় আলাদা হয়। তো রুল 2টি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। রুল 2তে লেখা আছে যে রিপোর্টিং ভার্বটি যেখানেই থাকুক না কেন তা রিপোর্টেড স্পিচের পূর্বে বা প্রথমে ব্যবহৃত হবে। বিষয়টি হলো এরকম যে প্যাসেজটি দেয়া থাকবে তার রিপোর্টিং ভার্বটি প্যাসেজের পূর্বে সবসময় নাও থাকতে পারে, প্যাসেজের শেষেও থাকতে পারে এবং এটাই থাকে প্যাসেজ ন্যারেশনে। আমরা উদাহরণটা দেখে নেই। উই আর গোয়িং টু সিলেক্ট টুমোরো সেড দ্য বয়। এটা আসলে এইভাবে হওয়া উচিত ছিল, দ্য বয় সেড উই আর গোয়িং টু সিলেক্ট টুমোরো, কিন্তু বিষয়টি উল্টো করে দেওয়া আছে। যখন আমরা এটাকে ইনডাইরেক্ট করবো তখন আমরা কিন্তু শেষের রিপোর্টিং ভার্বটিকে সামনে নিয়ে আসবো। দ্য বয় সেড দ্যাট দে ওয়ার গোয়িং টু সিলেক্ট দ্য নেক্সট ডে। আরেকটু উদাহরণ লক্ষ্য করা যাক। আই এম এ স্টুডেন্ট, দ্য গার্ল সেড। দ্য গার্ল সেড এটি কিন্তু রিপোর্টিং ভার্ব। আই এম এ স্টুডেন্ট রিপোর্টেড স্পিচ প্রথমে দেয়া আছে, তারপরে দেয়া আছে দ্য গার্ল সেড। এর ইনডাইরেক্ট স্পিচটি হলো দ্য গার্ল সেড দ্যাট শি ওয়াজ এ স্টুডেন্ট।
আরেকটি উদাহরণ লক্ষ্য করা যাক, আই এম ফ্রম জামালপুর সেড আখি। আখি সেড দ্যাট বা টোল্ড দ্যাট শি ওয়াজ ফ্রম জামালপুর। এই সবগুলো উদাহরণেই কিন্তু রিপোর্টিং ভার্বটি রিপোর্টেড স্পিচের শেষে রয়েছে, কিন্তু আমরা ইনডাইরেক্ট করার সময় অবশ্যই রিপোর্টিং ভার্বটিকে বাক্যের শুরুতে নিয়ে আসবো। আশা করি বুঝতে পেরেছ। এবার রুল 3-তে যাই। রুল 3-তে দেওয়া রয়েছে যে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে প্রথম বক্তা কোনো ধরনের প্রশ্ন করলে দ্বিতীয় বক্তা উত্তর দেন, এটি সাধারণ নিয়ম। দ্বিতীয় বক্তার ওই উক্তিটি ইনডাইরেক্ট স্পিচ করার ক্ষেত্রে হি আনসার্ড দ্যাট বা হি রিপ্লাইড দ্যাট হিসেবে বসে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা হি রিপ্লাইড দ্যাটটাই ইউজ করি। এক্সাম্পলসের মাধ্যমে আমরা বিষয়টি আরও পরিষ্কার হতে পারবো। দ্য টিচার সেড হোয়াটস ইউর নেম, এটি ডাইরেক্ট স্পিচে রয়েছে। দ্য স্টুডেন্ট সেড মাই নেম ইজ জাফি। এই দুটো স্পিচকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখব যে এখানে সেন্টেন্স নাম্বার 2-এ স্টুডেন্ট উত্তরে তার নাম টিচারকে বলেছে, তার নামটা কি সেটা টিচারকে বলেছে, তাই ইনডাইরেক্ট স্পিচটি হবে দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট হিজ নেম ওয়াজ জাফি। এখানে কিন্তু আমরা অটোমেটিক্যালি প্রশ্নের সাপেক্ষে উত্তর দিব, তাই আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে রিপ্লাইড দ্যাট আমরা ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। রোল নাম্বার 4-এ যাই। রোল নাম্বার 4টিকে যদি আমরা ভালো করে পড়ি তাহলে দেখতে পারবো যে ডিরেক্ট স্পিচে কোনো বক্তার পর একাধিক উক্তি থাকলে দ্বিতীয় বা তৎপরবর্তী উক্তিসমূহের জন্য ইনডাইরেক্ট স্পিচ এর ক্ষেত্রে রিপোর্টিং ভার্বগুলো নিম্নরূপ হবে। এই বিষয়টি আসলে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেই বেশি ঘটে। অন্যান্য যে 3টি সেন্টেন্স রয়েছে তাদের ক্ষেত্রে এই বিষয়টি ঘটে না। সেই জন্য আমরা তোমাদেরকে দুটো সেন্টেন্সের জন্য এই নিয়মটি দিয়ে দিয়েছি। খেয়াল করো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে একই বক্তা যদি পরপর অ্যাসার্টিভ বলতে থাকে তাহলে আমরা অ্যাডেড, অলসো সেইড, অ্যাগেন সেইড, অলসো বা অ্যাডেড, অলসো অ্যাডেড, ফার্দার অ্যাডেড ব্যবহার করা হয়। এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে অলসো আস্কড, অ্যাগেন আস্কড, ফার্দার আস্কড ব্যবহার করা হয়। পরবর্তী স্লাইডে আমরা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই বিষয়টি স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করব। রুল 4-এর সময় যেমনটি বলেছিলাম যে এক্সাম্পল অফ রুল 4, যে আমরা একই বক্তার যদি পরপর অ্যাসার্টিভ সেন্টেন্সে কয়েকটি উক্তি পাই অথবা একটি বক্তার যদি পরপর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কয়েকটি উক্তি পাই তাহলে সেটাকে আমরা কিভাবে সেই ভার্বগুলোকে ইউজ করব আমরা এই উদাহরণের মাধ্যমে স্পষ্ট হতে পারবো। উদাহরণটি ভালো করে খেয়াল করা যাক। ডাইরেক্ট স্পিচে দেয়া আছে যে আই উইল পে ফর ইট, আই উইল রিপেয়ার দ্য ব্রোকেন এক্স, আই ব্রোক ইট, হি সেড টু মি। এখানে হি হলো বক্তা এবং তার 3টি স্পিচ রয়েছে। একটি হলো আই উইল পে ফর ইট, আই উইল রিপেয়ার দ্য ব্রোকেন এক্স, আই ব্রোক ইট। 3টি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে এবং পরবর্তী স্পিচগুলোকে খেয়াল করা যাক। হোয়াই ডিড ইউ ব্রেক ইট, হাউ ডিড ইউ শো ইউর রেসপন্সিবিলিটি, ডু ইউ হ্যাভ মানি ফর রিপেয়ারিং ইট, আই সেড। আমি বললাম যে কেন তুমি এটাকে ভাঙলে, তুমি তোমার কিভাবে দায়িত্বটা দেখাবে এবং তোমার কি এটা রিপেয়ার করার মতো টাকা রয়েছে। এটা আমার বক্তব্য। আমার 3টি বক্তব্যই ছিল কিন্তু ইন্টারোগেটিভ ফর্মে। এবার যদি এটাকে ইনডাইরেক্ট করা যায় তাহলে আমরা দেখি কিভাবে ব্যবহার করতে পারি। He told me that he would pay for it. He added that he would repair the broken X. He further added that he had broken it. খেয়াল করো যে he added that, he further added that এগুলো ব্যবহার হয়েছে। I asked him why he had broken it. I also asked him how he had showed his responsibility. I further asked if he had money for repairing it. খেয়াল করো ভার্ব 3টি কি প্রথমে told ইউজ করা হয়েছে, পরে added that ইউজ করা হয়েছে, তারপরে further added করা হয়েছিল এবং তারপরে দেখো I asked দেওয়া হয়েছে, তারপরে I also asked দেওয়া হয়েছে এবং পরবর্তীতে further asked ইউজ করা হয়েছে। আশা করি তোমরা রুলসটি ভালোভাবে বুঝতে পেরেছো। এবার রুল নম্বর 5 খেয়াল করো। রুল নম্বর 5, রিপোর্টেড স্পিচে যদি শুধু ইয়েস থাকে তাহলে সাবজেক্ট প্লাস রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা অথবা সাবজেক্ট প্লাস অ্যাপ্রোপ্রিয়েট অক্সিলারি ভার্ব বসতে পারে। এবং রিপোর্টেড স্পিচে ইয়েসের পর কোনো বক্তব্য থাকলে সাবজেক্ট প্লাস রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট এটি বসে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করে দিতে চাই। প্রথমেই খেয়াল করো, আই সেড টু হিম হ্যাভ ইউ মেমোরাইজড ন্যারেশন, ইয়েস হি সেড। আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ন্যারেশনের ইয়েস এবং নো এটি মূলত একটি সেন্টেন্সের কাজ করে। ইয়েস দ্বারা আসলে অনেক কিছু বলতে চাওয়া হয়, নো দ্বারা অনেক কিছু বলতে চাওয়া হয়।
তো আমরা এটার ইনডাইরেক্ট স্পিচটা দেখে নিই যে আই আস্কড হিম ইফ হি হ্যাড মেমোরাইজড ন্যারেশন, হি রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, এটা বলা যায়। অথবা বলা যায় হি সেড দ্যাট হি হ্যাড, ও বলেছে যে ইয়েস আই হ্যাড, অ্যান্সারটা হতে পারে এরকম যে হি সেড দ্যাট হি হ্যাড, অথবা হি রিপ্লাইড দ্যাট হি হ্যাড। এরপর আরেকটি উদাহরণ লক্ষ্য করি, তন্নি সেড টু পাপড়ি, উইল ইউ কাম হিয়ার, ইয়েস আই উইল জয়েন মাই ওয়ার্ক টুমোরো। এটাকে ইন্ডিকেট করলে আমরা দেখতে পাই যে তন্নি আস্কড পাপড়ি ইফ শি উড গো দেয়ার, পাপড়ি রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট শি উড জয়েন হার ওয়ার্ক দ্য নেক্সট ডে। অথবা এরকম হতে পারতো পাপড়ি রিপ্লাইড দ্যাট শি উড জয়েন হার ওয়ার্ক দ্য নেক্সট ডে, যেটা আমি আগে বলেছি। আশা করি তোমরা রুলসটি বুঝতে পেরেছ। রুল 5-এর আরও কয়েকটি উদাহরণ রয়েছে, আরও একটি উদাহরণ রয়েছে, এক্সাম্পল রয়েছে, আমরা একটু খেয়াল করি। আই সেড উইল ইউ গো টু স্কুল, ইয়েস হি সেড। ইনডাইরেক্ট হচ্ছে আই আস্কড হিম ইফ হি উড গো টু স্কুল অ্যান্ড হি সেড অথবা রিপ্লাইড দ্যাট হি উড। অ্যাকচুয়ালি হি উড গো টু স্কুল এটাই মিন করা হয়েছে, হি উড পর্যন্ত দিলেও চলবে, কারণ অক্সিলিয়ারি ভার্ব অনুযায়ী বসানো যায়, সেটা আমরা কিন্তু রুলসে উল্লেখ করেছিলাম। এবার এটিকে যদি এক্সপ্লেনেশন করে দেই বা ব্যাখ্যা করে দিই, তাহলে দেখা যায় যে এখানে উদাহরণটিতে দেখা যায় যে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা প্রশ্নবোধক বাক্যটি শুরু হয়েছে, যে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা তার পাস্ট ফর্ম উইলের ফার্স্ট ফর্ম হলো উড এবং সেটি ব্যবহার করা হয়েছে। এবং এটির রেফারেন্স রয়েছে এজ এ থমসন এবং এভি মার্টিনেটের প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার 4th এডিশন, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের সেকশন 320B এর পেজ নাম্বার 285-তে। তোমরা চাইলে এখান থেকে এই রেফারেন্সটা দেখে নিতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার রুল নাম্বার 6, এটি রুল নাম্বার 5-এর অপোজিট। 5 ছিল ইয়েস দিয়ে, এখানে নো দিয়ে আমরা জানতে পারবো। রিপোর্টেড স্পিচে যদি শুধু নো থাকে, রিপোর্টেড স্পিচে শুধু নো থাকলে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অথবা সাবজেক্ট প্লাস অ্যাপ্রোপ্রিয়েট অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট বসে। এবং রিপোর্টেড স্পিচে নো এর পর কোনো বক্তব্য থাকলে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এবং সেড দ্যাট বসানো যায়। উদাহরণের মাধ্যমে বিষয়টি আমরা স্পষ্ট হতে পারবো। উদাহরণ দেখতে পাচ্ছি যে ডিরেক্ট স্পিচে লেখা রয়েছে আই সেড টু হিম হ্যাভ ইউ মেমোরাইজড ন্যারেশন, নো হি সেড। এটি ইনডিরেক্ট ফর্ম হচ্ছে আই আস্কড হিম ইফ হি হ্যাড মেমোরাইজড ন্যারেশন, হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, অথবা বলা যেতে পারে হি সেড দ্যাট হি হ্যাডন্ট অথবা হি হ্যাড নট। যেহেতু প্রশ্নটা করা হয়েছিল হ্যাভ ইউ মেমোরাইজড ন্যারেশন এটি দিয়ে, সেই জন্য আমরা নো এর পরিবর্তে হি সেড দ্যাট বা হি রিপ্লাইড দ্যাট হি হ্যাডন্ট। এরপর আরেকটা উদাহরণ লক্ষ্য করো, তন্নি সেড টু পাপড়ি উইল ইউ কাম হিয়ার, আর নো আই উইল জয়েন মাই ওয়ার্ক টুমোরো। এখানে আমরা উদাহরণটি যদি ইন্ডোর স্পিচে দেখি, তাহলে দেখবো যে তন্নি আস্কড পাপড়ি ইফ শি উড গো দেয়ার, পাপড়ি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট শি উড জয়েন হার ওয়ার্ক দ্য নেক্সট ডে। নো এর পরে এক্সট্রা কোনো বাক্য দেয়া থাকলে সেটাকে কিন্তু চেঞ্জ করে দিতে হবে, এবং উদাহরণে তাই করা হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। রুল 6-এর আরও একটু এক্সাম্পল রয়েছে, যেটি আমরা আরও একটু বুঝতে চেষ্টা করব। ডাইরেক্ট স্পিচে দেওয়া ছিল দ্য টিচার আস্কড দ্য বয় আর ইউ ইল, নো দ্য বয় রিপ্লাইড। ইনডিরেক্ট স্পিচটি হলো দ্য টিচার আস্কড দ্য বয় ইফ হি ওয়াজ ইল অ্যান্ড দ্য বয় রিপ্লাইড দ্যাট হি ওয়াজ নট। এখানে নো বলেই বালকটি তার কথা শেষ করে দিয়েছে, এই জন্য আমরা অক্সিলারি ভার্ব অনুযায়ী এটাকে ইনডিরেক্ট করে দিলাম। এটার এক্সপ্লেনেশনটাও রয়েছে এখানে, যে উদাহরণটি দেখা যায় যে অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্নটি শুরু হয়েছে, অর্থাৎ আর দ্বারা শুরু হয়েছে এবং তার ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ এবং সেটি ব্যবহার করা হয়েছে। এটা রেফারেন্স তোমরা পেতে পারো পিসি দাসের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইটির পেজ নাম্বার 243-এ। তোমরা চাইলে দেখে আসতে পারো। আশা করি এটিও তোমরা বুঝতে পেরেছো। রুল নম্বর 7, ডিরেক্ট স্পিচে প্লিজ এবং স্যার বা ম্যাডাম এর পরিবর্তে ইনডিরেক্ট স্পিচে যথাক্রমে কাইন্ডলি, পোলাইটলি, রেসপেক্টফুলি বসে। ডিরেক্ট স্পিচে স্যার
ডাইরেক্ট স্পিচ এ স্যার ম্যাডাম থাকলে ইনডাইরেক্ট স্পিচে স্যার ম্যাডামের পরিবর্তে রেসপেক্টফুলি বা উইথ রেসপেক্ট ব্যবহার করা যায়। আমরা উদাহরণটি দেখে নিই। ডাইরেক্ট স্পিচে রয়েছে ইয়েস স্যার হি রিপ্লাইড আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। এটি ইনডাইরেক্ট ফর্ম হলো হি রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি হ্যাড কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। অথবা আমরা এভাবে লিখতে পারি হি রিপ্লাইড উইথ রেসপেক্ট ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট হি হ্যাড কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার রুল নাম্বার 8 খেয়াল করো। রুল নাম্বার 8 এ দেয়া আছে যে ইনভার্টেড কমা এর বাইরে রিপোর্টিং ভার্বের সাথে ব্যবহৃত অতিরিক্ত ফ্রেজ বা পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল অংশ ইনডাইরেক্ট স্পিচের শুরুতেই বসে। এটি আসলে অর্থগত কোনো পরিবর্তন করায় না, এটিকে ইনডাইরেক্ট স্পিচের শুরুতেই বসাতে হয়। আমরা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বিষয়টি স্পষ্ট করে দিতে পারবো। উদাহরণটি খেয়াল করো। ডিরেক্ট স্পিচে দেয়া আছে আর ইউ দেয়ার আস্কড মিনা নকিং এট দ্য ডোর। ফলো মাই এক্সাম্পল মিনা সেড টু মি অ্যাজ উই শুক হ্যান্ডস। আসলে মিনা নকিং এট ডোর অর্থাৎ নকিং এট দ্য ডোর এইরকম অবস্থায় মিনা আবার প্রশ্ন করেছে আর ইউ দেয়ার, এবং আবার পরবর্তীতে মিনা বলেছে যে ফলো মাই এক্সাম্পল সেড টু মি মিনা সেড টু মি অ্যাজ উই শুক হ্যান্ডস। এটার ইনডাইরেক্ট ফর্ম হচ্ছে নকিং এট দ্য ডোর মিনা আস্কড মি ইফ আই ওয়াজ দেয়ার। As we shook hands, Mina advised me to follow her example. এগুলো সবই এক্সটেনশন যেগুলোকে রিপোর্টেড স্পিচের অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচ এর শুরুতেই বসানো হয়েছে। আশা করি উদাহরণটি তোমরা বুঝতে পেরেছ। রুল নাম্বার 9, এটি একটি ইম্পর্টেন্ট রুল। এই রুলটি পরীক্ষায় অনেক সময় এসে থাকে। রুল নম্বর 9টি হলো রিপোর্টেড স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্সের পর অনেক সময় প্রশ্নবোধক চিহ্ন থাকে। যদি এরকম থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচটি রিপোর্টিং ভার্বের পূর্বে অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচটির রিপোর্টিং ভার্বের পূর্বে বিং সারপ্রাইজড দিয়ে শুরু করতে হবে, এবং পরবর্তী পরিবর্তনটি ইন্টারোগেটিভের সেন্টেন্সের নিয়ম অনুযায়ী করতে হবে। এক্সাম্পল দেওয়া আছে, এটি আমরা খেয়াল করি। শি সেড টু মি ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ শি লুকড অল দিস ইয়ার্স। বাক্যটি কিন্তু রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, কিন্তু শেষে দেওয়া আছে প্রশ্নবোধক চিহ্ন। এটি আসলে যে বক্তা তার বলার ধরনটিই ছিল ইন্টারোগেটিভ ফর্মের। এটিকে আমরা যখন ইনডাইরেক্ট করব তখন আমরা দেখতে পাই যে শুরুতে একটি ফ্রেজ ইউজ করা হয়েছে যেটি হলো বিং সারপ্রাইজড। তো অ্যান্সারটি হচ্ছে এরকম, বিং সারপ্রাইজড শি আস্কড মি ইফ আই হ্যাড রিমেম্বার্ড হাউ শি হ্যাড লুকড অল দোজ ইয়ার্স। বাকি নিয়মটি পুরোটাই ইন্টারোগেটিভের মতো এবং টেন্স পরিবর্তন স্বাভাবিক নিয়মই হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। রুল নম্বর 10, রিপোর্টেড স্পিচ এ থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন, ওয়েলকাম থাকলে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড অথবা কংগ্রাচুলেটেড অথবা ওয়েলকামড প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে। উদাহরণটির মাধ্যমে আমরা তোমাদেরকে বিষয়টি স্পষ্ট করে দিতে চাই। উদাহরণটি খেয়াল করো, হি সেড টু মি থ্যাংক ইউ, হি থ্যাঙ্কড মি। এরকম একটা উদাহরণ রয়েছে, হি সেড টু মি কংগ্রাচুলেশন, এটি ইনডাইরেক্ট ফর্ম হচ্ছে হি কংগ্রাচুলেটেড মি। আর একটি উদাহরণ রয়েছে, হি সেড টু মি ওয়েলকাম, এটার ইনডাইরেক্ট ফর্ম হচ্ছে হি ওয়েলকামড মি। আশা করি পরীক্ষায় এভাবে আসলে তোমরা চমৎকারভাবে অ্যান্সার করতে পারবে। এবার রুল নম্বর 11, রিপোর্টেড স্পিচ এ গুড বাই, গুড নাইট, ফেয়ারওয়েল, অ্যাডিউ বা যে কোনো বিদায়সূচক শব্দ থাকলে ইনডাইরেক্ট স্পিচ এ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস বেইড প্লাস রিপোর্টেড স্পিচ এর অবজেক্ট বসে প্লাস বিদায়সূচক শব্দটি, সেটা হতে পারে গুড বাই, গুড নাইট, ফেয়ারওয়েল, অ্যাডিউ ইত্যাদি বসে। আমরা এক্সাম্পলটি খেয়াল করি, হি সেইড গুড বাই মাই ফ্রেন্ডস, হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই। আরেকটি উদাহরণ খেয়াল করি, হি সেইড গুড নাইট মাই ফ্রেন্ডস, হি বেড হিজ ফ্রেন্ডস গুড নাইট। আরেকটি উদাহরণ হলো, হি সেইড অ্যাডিউ মাই ফ্রেন্ডস, হি বেড হিজ ফ্রেন্ডস অ্যাডিউ। আশা করি উদাহরণগুলো তোমরা বুঝতে পেরেছো এবং এভাবে প্যাসেজ নারেশনটি তোমরা সুন্দরভাবে করতে পারবে পরীক্ষায়।
Rule number 12. Report speech A. Good morning, good evening, good afternoon, good day, happy birthday, happy anniversary, ঈদ মোবারক প্লাস এনি ফেস্টিভ্যাল অথবা অকেশন অথবা সেলিব্রেশন যদি থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট প্লাস উইশড প্লাস গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, যে কোনো হ্যাপি ফেস্টিভ্যাল, গুড অ্যানিভার্সারি, হ্যাপি বার্থডে এগুলো বসাতে হয়। এক্সাম্পলস আমাদেরকে বিষয়টি আরও বেশি স্পষ্ট করবে। আমরা এক্সাম্পলে দেখে নিই। হি সেড টু মি গুড মর্নিং, হি উইশড মি গুড মর্নিং, হি সেড টু মি হ্যাপি বার্থডে, হি উইশড মি হ্যাপি বার্থডে, হি সেড টু মি ঈদ মুবারক, হি উইশড মি ঈদ মুবারক। এভাবে আমরা বাকিগুলোকেও ইন্টারেক্ট করতে পারবো, এবং আশা করি তোমরা এই রুলসটি উদাহরণের মাধ্যমে ভালোভাবে বুঝতে পেরেছো। এবার রুল নম্বর 13। রিপোর্টের স্পিচ এ অনেক সময় পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকে না, সেক্ষেত্রে ইন্টারভিউ স্পিচের বক্তার বক্তব্য অনুসরণ করে পূর্ণাঙ্গ সেন্টেন্স খুঁজে নিতে হয় এবং ধরে নিয়ে সেটাকে চেঞ্জ করতে হয়। আমরা উদাহরণটি খেয়াল করি। আই ক্যান বাই ইয়োর ড্রামা বুক, হাউ মাচ উইল আই পে ইউ, 100 টাকা অনলি, আই সেড টু হিম, এভরিথিং ইজ ওকে। এটির ইনডিরেক্ট ফর্ম হলো I told him that I could pay his drama book. I also asked him how much I would pay him. I further asked him if 100 taka only would do. He replied that everything was okay. এই প্যাসেজটিকে আমরা প্রসঙ্গক্রমে ধরে নিয়ে কিন্তু চেঞ্জ করে দিয়েছি। এভাবে তোমাকে পরীক্ষাতে প্যাসেজ নারেশনগুলোর প্রাসঙ্গিকতা ধরে নিয়ে চেঞ্জ করতে হবে। আশা করি উদাহরণটি বুঝতে পেরেছো। রুল 14। রিপোর্টের স্পিচে অনেক সময় বক্তা ও শ্রোতার উল্লেখ থাকে না। ইনডাইরেক্ট স্পিচে বক্তার ক্ষেত্রে দ্য স্পিকার এবং শ্রোতার ক্ষেত্রে দ্য লিসেনার অথবা দ্য পার্সন স্পোকেন টু বসাতে হয়। উদাহরণটি আমরা দেখে নিই, তাহলে বিষয়টি স্পষ্ট হতে পারবো। হোয়ার আর ইউ গোয়িং নাও? আই এম গোয়িং টু মার্কেট। উল্লেখ নেই কিন্তু কে বলেছে, কাকে বলেছে। ইনডাইরেক্ট স্পিচে যদি আমরা এটাকে ইনডাইরেক্ট করতে যাই, তাহলে দেখতে পারবো যে the speaker asked the listener where he was going, then the listener replied that he was going to market. আশা করি উদাহরণটি তোমরা বুঝতে পেরেছো। রুল 15। রিপোর্টের স্পিচ এ কখনো কখনো রিপোর্টিং ভার্ব হিসেবে ক্রাইড, মাটার্ড অর্থাৎ অস্পষ্টভাবে কথা বলা, রিপ্লাই অথবা আস্ক থাকতে পারে। সেক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হয় না। আমরা উদাহরণটি খেয়াল করি। সেভ মি, শি ক্রাইড টু সেভ হার। এরকম মাটার্ড বা রিপ্লাইড বা আস্ক দিয়ে থাকলে আমরা এটাকে চেঞ্জ করব না। আশা করি রুলসটি তোমরা বুঝতে পেরেছো। রুল 16। রিপোর্টের স্পিচে যদি বাই আল্লাহ, বাই জোভ, বাই গড, বাই অলমাইটি, বাই জেসাস থাকে, তবে ইনডাইরেক্ট স্পিচটি হবে নিম্নরূপ। গঠন দুটি রয়েছে, আমি দুটো গঠন বলে দিচ্ছি। সোয়ারিং বাই আল্লাহ, গড অর জোভ অর অলমাইটি, অথবা এরকম শব্দগুলো প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অথবা সাবজেক্ট প্লাস সোর প্লাস বাই আল্লাহ, গড, জোভ এটসেট্রা প্লাস এন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা উদাহরণের মাধ্যমে এটি স্পষ্ট হতে পারবো। হি সেড টু মি বাই আল্লাহ, আই উইল নেভার ডিসওবে ইউ। এটি ইন্ডিয়ার ফর্ম হচ্ছে সোয়ারিং বাই আল্লাহ, হি সেড দ্যাট হি উড নেভার ডিসওবে মি। অথবা এরকম হতে পারে, হি সোর বাই আল্লাহ অ্যান্ড সেড দ্যাট হি উড নেভার ডিসওবে মি। আর একটি উদাহরণ লক্ষ্য করা যাক। বাই জোভ প্লিজ ফরগিভ মি, শি এন্ট্রিটেড। সোয়ারিং বাই জোভ, শি রিকোয়েস্টেড টু ফরগিভ হার। অথবা she swore by Jove and requested to forgive her. আশা করি উদাহরণটি তোমরা বুঝতে পেরেছো। রুল নম্বর 17। রিপোর্টের স্পিচে যদি এক্সকিউজ মি, লিসন, হ্যালো থাকে এবং তা যদি কারো দৃষ্টি আকর্ষণ করতে ব্যবহৃত হয়, তাহলে ইনডাইরেক্ট স্পিচটি হবে নিম্নরূপ। স্পিকার প্লাস ড্রিউ প্লাস হিজ oblique her oblique my oblique their plus attention plus and plus reporting verb plus extension। অথবা
আরেকটি গঠন হতে পারে, সেটি হলো ড্রয়িং অ্যাটেনশন প্লাস কমা প্লাস সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাজ টু রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ অনুযায়ী ভার্ব প্লাস অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব যদি থাকে, ইফ এনি অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্ট প্লাস চেঞ্জ রিপোর্টেড স্পিচ, এবং রিপোর্টেড স্পিচটি পরিবর্তন করে বসাতে হবে। এক্সাম্পলটা আমরা দেখে নেই। হি সেড টু হার, এক্সকিউজ মি, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। এটি ইনডাইরেক্ট ফর্ম হচ্ছে হি ড্রিউ হার অ্যাটেনশন অ্যান্ড আস্কড হার হোয়াট দ্য টাইম ওয়াজ বাই হার ওয়াচ, অথবা ড্রয়িং অ্যাটেনশন হি আস্কড হার হোয়াট দ্য টাইম ওয়াজ বাই হার ওয়াচ। আর একটু উদাহরণ লক্ষ্য করি। হ্যালো রিক্সা পুলার, উইল ইউ গো, আই আস্কড। এটির ইনডাইরেক্ট ফর্ম হচ্ছে I drew attention of the rickshaw puller and asked him, দিতেও পারো নাও দিতে পারো, if he would go, অথবা এর আনসার আরটি হতে পারে drawing attention I asked the rickshaw puller if he would go। আশা করি তোমরা উদাহরণটা বুঝতে পেরেছো। রুল 18, রিপোর্টেড স্পিচে যদি কাউকে সম্বোধন বা অ্যাড্রেস করা বোঝায় তাহলে ইনডাইরেক্ট স্পিচটি হবে নিম্নরূপ: অ্যাড্রেসিং হিম অথবা হার অথবা মি অথবা দেম প্লাস অ্যাজ প্লাস সম্বোধন বোধক শব্দ প্লাস কমা প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস এক্সটেনশন। উদাহরণটির মাধ্যমে আমরা এই বিষয়টি স্পষ্ট হতে পারবো। ডাইরেক্ট স্পিচে দেওয়া রয়েছে কামাল সেইড, ফ্রেন্ড প্লিজ হেল্প মি। অ্যাড্রেসিং হিম অথবা হার অ্যাজ ফ্রেন্ড, কামাল রিকোয়েস্টেড হিম অথবা হার টু হেল্প হিম। আরেকটি উদাহরণ লক্ষ্য করো, সিস্টার আর ইউ হাংরি, হাসান সেড টু হার। অ্যাড্রেসিং হার অ্যাজ সিস্টার, হাসান আস্কড হার ইফ শি ওয়াজ হাংরি। আশা করছি তোমরা উদাহরণটি বুঝতে পেরেছো। রুল 19, এটি হলো তোমাদের সর্বশেষ রুল এই স্লাইডের। এখানে কিছু ব্যতিক্রমী বিষয় আমরা আলোচনা করব, এটি ভালো করে খেয়াল করবে। Some exceptional reported speech which are in fact some words but express full ideas or sense in the context. কিছু রিপোর্টেড স্পিচে শব্দ ব্যবহৃত হয় যে শব্দটি আসলে পূর্ববর্তী বক্তব্যের সংক্ষিপ্ত রূপ, যা একটি সেন্স বা আইডিয়া দেয় এবং সেটি কনটেক্সট অনুযায়ী অথবা প্রসঙ্গ অনুযায়ী। আমরা উদাহরণগুলোর মাধ্যমে তোমাদেরকে স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করব। প্রথমটি হলো হাউ আর ইউ সেইড রানা, ফাইন রিপ্লাইড রানা। বাক্যটি খেয়াল করো, রানা বলেছে ফাইন, আসলে ও বলতে চেয়েছে আই এম ফাইন। আমরা যখন একে ইন্টারেক্ট করবো তখন খেয়াল করো, রানা আস্কড সানা হাউ হি ওয়াজ, সানা রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ফাইন। এখানে ফাইনটি একটি শব্দ, বাট এটা একটা আইডিয়া বা একটা সেন্স দিচ্ছে কনটেক্সট অনুযায়ী। এভাবে পরবর্তী উদাহরণটি খেয়াল করো, হোয়ার আর ইউ গোয়িং, আস্কড কামাল, ঢাকা রিপ্লাইড জামাল। কামাল আস্কড জামাল হোয়ার হি ওয়াজ গোয়িং, জামাল রিপ্লাইড দ্যাট হি ওয়াজ গোয়িং টু ঢাকা। আসলে ঢাকা শব্দটি দ্বারা জামাল বলতে চেয়েছে যে সে ঢাকা যাচ্ছে, হি ওয়াজ গোয়িং টু ঢাকা। কিন্তু এগুলো ন্যাচারাল ইংলিশে শর্ট ফর্মে বলে আমরা অভ্যস্ত, কিন্তু ইনডাইরেক্ট স্পিচের সময় আমরা অবশ্যই এটাকে ফুল ফর্মে দেখিয়ে দেব। পরবর্তীটি খেয়াল করো, উদাহরণটি হাউ অড শি সেইড, হাউ অড সেইড হি এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ অথবা ওয়ান্ডার। তুমি এটা বসাতে পারো নাও বসাতে পারো, দ্যাট ইট ওয়াজ ভেরি অড। হাউ অড দ্বারা আসলে বলতে চাওয়া হয়েছে যে ইট ইজ ভেরি অড। আমরা সেটাকে ফুল ফর্মে ইট ওয়াজ ভেরি অড হিসেবে দেখিয়ে দিয়েছি। এর পরবর্তী হলো আই ক্যানট অ্যাটেন্ড দ্য মিটিং সেইড হি, হোয়াই আস্কড আই। এখানে খেয়াল করো যে আই ক্যানট অ্যাটেন্ড দ্য মিটিং সেইড হি, হোয়াই আস্কড আই। আমি বললাম কেন, আমি বলতে চেয়েছি যে কেন সেই মিটিং অ্যাটেন্ড করবে না। এই হোয়াই একটি ফুল সেন্স বা ফুল সেন্টেন্সের আইডিয়া দিচ্ছে। আমরা ইন্টারেক্ট করার সময় এটাকে ফুল সেন্স ধরেই ইন্টারেক্ট করব। এবার উদাহরণটি লক্ষ্য করা যাক, হি টোল্ড মি দ্যাট হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, আই আস্কড দ্য রিজন, অথবা আই ওয়ান্টেড টু নো দ্য রিজন, অথবা আই ওয়ান্টেড অথবা আই ডিমান্ডেড টু নো দ্য রিজন। তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবে পরীক্ষা লিখবে, তবে অবশ্যই এই শর্ট ফর্মগুলোকে তোমাকে অ্যানালাইজ করে এক্সপ্লেইন করে লিখতে হবে। আশা করি উদাহরণগুলো ভালোভাবে বুঝতে পেরেছো এবং
19টি রুলসই তোমরা সুন্দরভাবে বুঝে নিয়েছো। এটি যেহেতু ভিডিও আকারে তোমাদের ইউটিউবে আপলোড করা থাকবে, তোমরা পজ করে আমার কথাগুলো স্পষ্ট করে বারে বারে শোনার পর তোমরা রুলসগুলোকে আরেকবার করে আয়ত্ত করার চেষ্টা করবে। আশা করি তোমাদের কাছে এই রুলসগুলো অনেক সহজ লাগবে। এবার হোমওয়ার্কের পালা। শেষে 3টি হোমওয়ার্ক তোমাদের দেওয়া রয়েছে। হোমওয়ার্কগুলো বাড়িতে বসে রুলসগুলোর আলোকে করার চেষ্টা করবে। এর আগেও আমি আরও রুলস দিয়েছি, এবং সেই রুলস এবং আজকের রুলসগুলো ভালোভাবে পড়ার পর আশা করি তোমরা 3টি এক্সারসাইজই করতে পারবে, এবং স্কুল খোলার পর এক্সারসাইজগুলো আমার কাছ থেকে কারেকশন করে নেবে। ধন্যবাদ তোমাদের সকলকে। So thank you, dear students. Thank you for staying with me for a long time in such a class. See you in the next class in some day. Stay home, stay safe.